আমাদের সবার মধ্যেই কিন্তু একটা স্বপ্ন থাকে, তাই না? নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ার, বড় কিছু অর্জন করার একটা তীব্র ইচ্ছা। কিন্তু প্রশ্ন হলো, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য শুধু কঠোর পরিশ্রম আর ভালো উদ্দেশ্য থাকাই কি যথেষ্ট? দেখুন, আমরা প্রত্যেকেই তো নিজেদের জীবনের স্থপতি হতে চাই। আমাদের লক্ষ্যটা হলো একটা উন্নত, আলোকিত সভ্যতা, বা যাকে বলে এনলাইটেন্ড সিভিলাইজেশন তৈরি করা, যেখানে আমাদের কাজের একটা ছাপ থাকবে সাফল্য আর অগ্রগতির ছোঁয়া। এই স্বপ্নটা কিন্তু আমাদের সবার। কিন্তু সমস্যাটা হলো, বাস্তবতা অনেক জটিল। অনেক সময় শুধু সদিচ্ছা আর দিনরাত পরিশ্রম করেও সবকিছু হয় না। কারণ পৃথিবীটা কিছু অলিখিত নিয়ম আর ক্ষমতার সমীকরণ দিয়ে চলে, যা অনেক সময় সবচেয়ে প্রতিভাবান মানুষটিকেও কিন্তু আটকে দিতে পারে। এখানেই আসলে ক্ষমতার খেলার ধারণাটা সামনে আসে। আমাদের জীবন, আমাদের পেশা, আমাদের সম্পর্ক, এই সব কিছুর পেছনেই কিন্তু ক্ষমতার এক অদৃশ্য খেলা চলছে। রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য 48 লজ অফ পাওয়ার ঠিক এই খেলার নিয়মকানুনগুলো বুঝতে আমাদের সাহায্য করে। আর ক্ষমতা মানে কিন্তু শুধু রাজনীতি বা বড় বড় কোম্পানি জগৎ নয়। এটা আমাদের প্রতিদিনের জীবনে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের এক মৌলিক অংশ। গ্রিনের বইটা আসলে এই খেলাটা বোঝার এবং খেলার জন্য একটা দারুণ শক্তিশালী টুলকিট। চলুন তাহলে প্রথমে ক্ষমতার এমন কিছু সূত্র দেখি যা আত্মরক্ষার জন্য একেবারে অপরিহার্য। মানে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের জায়গাটা ধরে রাখতে আর নিজের পরিকল্পনাকে সুরক্ষিত রাখতে এই কৌশলগুলো জানাটা খুব খুব জরুরি। তো একদম প্রথম সূত্রটি দিয়ে শুরু করা যাক। নেভার আউটশাইন দ্য মাস্টার এর মূল কথাটা হল, আপনার চেয়ে ক্ষমতাশালী বা আপনার ঊর্ধ্বে যিনি আছেন তাকে সবসময় নিরাপদ বোধ করান। আপনার প্রতিভা যেন কখনোই তাদের জন্য একটা হুমকি হয়ে না দাঁড়ায়। এর একটা ক্লাসিক উদাহরণ হলেন ফ্রান্সের অর্থমন্ত্রী নিকোলাস ফুকে। তিনি রাজা চতুর্দশ লুইকে খুশি করতে এমন এক চোখ ধাঁধানো পার্টির আয়োজন করেন, যা রাজার নিজের আয়োজনকেও হার মানিয়েছিল। ফলাফল কি হল? রাজা এটাকে স্পর্ধা হিসাবে দেখলেন এবং ফুকেকে বাকি জীবনের জন্য কারাগারে পাঠিয়ে দিলেন। শিক্ষাটা কিন্তু খুবই পরিষ্কার। এবার আসা যাক ৩ নম্বর সূত্রে, যা আত্মরক্ষার জন্য আরেকটা বড় চাবিকাঠি। কনসিল ইয়োর ইন্টেনশনস, মানে নিজের আসল উদ্দেশ্যটা সবসময় গোপন রাখুন। মানুষ যদি আপনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পুরোপুরি অন্ধকারে থাকে, তাহলে তারা আপনার বিরুদ্ধে কোনো প্রস্তুতি নিতে পারবে না, আর আপনাকে থামানো অনেক কঠিন হয়ে পড়বে। এই কৌশলের সেরা উদাহরণ কে হতে পারেন? স্টিভ জবস। প্রথম আইফোন তৈরির প্রজেক্টটা এতটাই গোপন রাখা হয়েছিল যে অ্যাপেলের ভেতরের অনেক কর্মীও জানতেন না ঠিক কী তৈরি হচ্ছে। আর বাজারে আসার পর এই চরম গোপনীয়তায় প্রতিযোগীদের একেবারে হতবাক করে দেয় এবং অ্যাপেলকে এনে দেয় এক ছত্র আধিপত্য। সুতরাং বার্তাটা খুবই স্পষ্ট। নিজের পরিকল্পনাকে সুরক্ষিত রাখার মাধ্যমেই কিন্তু নিজের আসল সম্ভাবনাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া যায়। আচ্ছা, প্রতিরক্ষা বিভাগের শেষ সূত্রটি হল ৫ নম্বর আইন। সো মাচ ডিপেন্ডস অন রেপুটেশন, গার্ড ইট উইথ ইয়োর লাইফ। সুনাম হল ক্ষমতার আসল ভিত্তি। এটা আপনার পরিচয়ের সবচেয়ে মূল্যবান একটা অংশ, যা খুব সচেতনভাবে তৈরি করতে হয় এবং যে কোনো মূল্যে রক্ষা করতে হয়। মাইকেল জ্যাকসনের কথাই ভাবা যাক না। যখন তার সুনাম আক্রমণের মুখে পড়ল, তখন রাতারাতি তার স্পন্সরশিপ, সুযোগ আর জনপ্রিয়তায় কেমন ধস নেমেছিল। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বহু বছর ধরে তৈরি করা সুনাম কতটা ঠুনকো হতে পারে। বেশ, এতক্ষণ তো আত্মরক্ষার কথা হলো। এবার একটু আক্রমণাত্মক কৌশলের দিকে নজর দেওয়া যাক। এই সূত্রগুলো হল কিভাবে সক্রিয়ভাবে নিজের প্রভাব বাড়ানো যায় এবং অন্যদের সমর্থন আদায় করা যায় সেই বিষয়ে। প্রভাব বাড়ানোর প্রথম সূত্র, ৯ নম্বর আইন। উইন থ্রু ইয়োর অ্যাকশনস, নেভার থ্রু আর্গুমেন্ট। এই সহজ মানে হল, কথার লড়াইয়ে না গিয়ে কাজের মাধ্যমে প্রমাণ দিন। তর্ক করে আপনি হয়তো সাময়িকভাবে জিততে পারেন, কিন্তু এতে মানুষের মনে একটা বিরক্তি তৈরি হয়। কিন্তু কাজ দিয়ে জিতলে সেই জয়টা স্থায়ী হয়। মহাত্মা গান্ধীর জীবন এই সূত্রের এক অসাধারণ উদাহরণ। তিনি ব্রিটিশদের সঙ্গে শুধু তর্কে জেতার চেষ্টা করেননি, বরং তার অহিংস আন্দোলন, যেমন ডান্ডি মার্চের মতো কাজগুলো তার দর্শনের শক্তিকে হাজারো বক্তৃতার চেয়েও অনেক জোরালোভাবে প্রমাণ করেছিল এবং একটা গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিল।
এবার একটা বেশ মজার আর আপাতদৃষ্টিতে স্ববিরোধী আইন দেখা যাক। আইন নম্বর 20, যা বলে কারো প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ না হতে। নিরপেক্ষ থাকলে আপনার গুরুত্ব বাড়ে, কারণ তখন অন্যরাই আপনার সমর্থন পাওয়ার জন্য প্রতিযোগিতা করে। এতে আপনার স্বাধীনতা এবং ক্ষমতা দুটোই কিন্তু অক্ষুণ্ণ থাকে। এখন চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি। এই আইনগুলোকে শুধু একটা ঠান্ডা মাথার বা নেতিবাচক কৌশল হিসেবে না দেখে এগুলোকে ইতিবাচক লক্ষ্য পূরণের জন্য একটি বাস্তবসম্মত কাঠামো হিসেবেও ভাবা যেতে পারে। পুরো বিষয়টা আসলে 3টা ধাপে ভাবা যায়। প্রথমত, একটা বড় লক্ষ্য বা ভিশন থাকা, যেমন একটি আলোকিত সভ্যতা গড়া। দ্বিতীয়ত, খেলার মাঠ এবং তার নিয়মগুলো বোঝা, অর্থাৎ ক্ষমতার এই সূত্রগুলো সম্পর্কে জানা। আর সবশেষে সে জ্ঞানকে কাজে লাগিয়ে কৌশলগতভাবে নিজের সুপার ক্যারিয়ার গড়া এবং নিজের ভিশনকে বাস্তবে পরিণত করা। এখন ক্ষমতার খেলার নিয়মগুলো তো জানা গেল। আসল প্রশ্ন হল, এই জ্ঞান ব্যবহার করে কি গড়া হবে? একটা উন্নত ভবিষ্যৎ নাকি অন্য কিছু? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।